হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের প্রিয় মোহাম্মদ বনিয়ামিন ভাইয়া চলে আসলাম নতুন একটা লাইভ ক্লাস নিয়ে। আজকে তোমাদের সব থেকে কঠিন যে টপিকটা, মানে তোমরা মনে করো সব থেকে কঠিন টপিক, সেটা হচ্ছে প্রিপজিশন, সেটা ক্লাস করবো। আমি তোমাদের কথা দিচ্ছি অন্যান্য ক্লাসের মতো যে আজকে এই টপিকের ক্লাস করার পরে তোমার কাছে প্রিপজিশন সমান পানি মনে হবে ইনশাল্লাহ। কারণ প্রিপজিশন পরীক্ষাতে কোন কোন জায়গা থেকে আসতে পারে, কোনগুলো আসবে, তুমি কিভাবে পড়বে, কিভাবে পড়লে প্রিপজিশনের ফুল নাম্বার তুলতে পারবে, সব কিছু তোমাকে আজকের ক্লাসে পড়াই দেবে ইনশাল্লাহ। তো সবাই দেরি না করে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আর কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছে সেটা একটু ভাইকে জানাও। আমি দেখতে চাই যে আমার স্টুডেন্ট যারা নিয়মিত আমার ক্লাস করতেছে এইচএসসি 25 বা 26 ব্যাচে, তারা কে কোথা থেকে আমাকে দেখতেছে। তো সবাই যারা যারা লাইভে যুক্ত হচ্ছে সবাই কাইন্ডলি একটু ভাইকে জানাও যে কে কোথা থেকে দেখতেছে আর কে কোন ব্যাচের স্টুডেন্ট, এইচএসসি 25 নাকি এইচএসসি 26। তো তুমি কমেন্টে দুটা জিনিস লিখবে, একটা হচ্ছে ভাই আমার বাসা অমুক জায়গায় এবং আমি অমুক ব্যাচের শিক্ষার্থী। বুঝতে পারছো? এই দুইটা জিনিস দেখো, দ্রুত সবাই দ্রুত ক্লাসে যোগদান করে ফেলো, তাড়াতাড়ি ক্লাস দ্রুত শুরু করবো 1-2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। সবাই তাড়াতাড়ি ক্লাসে চলে আসো, 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু হবে। সবাই তাড়াতাড়ি চলে আসো, এসে দ্রুত কমেন্ট করে ফেলো তোমার বাসা কোথায় আর তুমি কোন ব্যাচের শিক্ষার্থী, এইচএসসি 25 নাকি এইচএসসি 26। যদি বা প্রিপজিশনটা বেসিক ইংলিশের মধ্যে পড়ে, এটা সবাই মানে সবারই লাগে। তোমার হচ্ছে ক্লাস 4-5 থেকে শুরু করে একেবারে চাকরি পরীক্ষার্থী পর্যন্ত সবারই এই জিনিসটা দরকার হয়। তারপরেও আমি জানতে চাই যে কে কোন ব্যাচের শিক্ষার্থী এবং কার বাসা কোথায়। তো সবাই একটু দ্রুত আমাকে জানাও, যারা যারা লাইভে যুক্ত আছো সবাই একটু জানাও। সবাই দ্রুত একটু লাইভে যুক্ত হও, দ্রুত। আমরা 1 মিনিট পরে লাইভটা শুরু করে দেবো। তোমরা চাইলে 1 মিনিটের মধ্যে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো অথবা তাদেরকে হচ্ছে শেয়ার করে পৌঁছায় দিতে পারো এই ভিডিওটা। 1 মিনিটের মধ্যে সবাই একটু দ্রুত ভিডিওটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে। এক মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে। আমাদের ওই যে নতুন গ্রুপটা আছে না, ওই গ্রুপটাই, নতুন গ্রুপ বলতে আমাদের যেটা গ্রুপ হ্যান্ড নোটের গ্রুপ, ওইটাতে পোস্ট করে তো, শেয়ার করে। না আমি শেয়ার পোস্ট করতে পারতেছি না। আসো সবাই লাইভে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা লাইভ ক্লাসটা শুরু করি। ধীরে ধীরে যারা সবাই আসবে সবাই শেয়ার করে দিবে ক্লাসটা। অলরেডি 275 জন। আচ্ছা তোমরা বলছো যে ভাই ক্লাস এই টপিকের উপরে নেন, এই জন্য এই টপিকের উপরেই ক্লাসটা নিচ্ছি। ক্লাস শেয়ারের উপরে তো পুরস্কার আছে, সেটা পরে, আগে ক্লাসটা শেয়ার করো। আচ্ছা চলো ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের টপিক হচ্ছে প্রিপজিশন। শেয়ার ওখানে
আচ্ছা আমি আপলোড করতেছি, ওখানে আমার আইডি লগ ইন আছে, দিয়ে ওখানে কমেন্টে এভরিওয়ান দিয়ে মেনশন দিয়ে দাও। আচ্ছা চলো ক্লাস শুরু করে বিসমিল্লাহ বলে, ঠিক আছে? শুরু করেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তো আমাদের আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন। কি আমাদের আজকের টপিক? কি প্রিপোজিশন। এখানে দেখো আমরা যদি এই প্রিপোজিশনটাকে ভাগ করি বা ভেঙে চুরে বলি, তাহলে আমাদের দুইটা পার্ট পাই, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। কি কি? একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। পজিশন মানে কি? পজিশন অর্থ হচ্ছে অবস্থান, পজিশন অর্থ কি? অবস্থান। আর প্রি অর্থ কি? প্রি অর্থ হচ্ছে পূর্বে, অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে পূর্বে অবস্থান। এখন কথা হচ্ছে কার পূর্বে অবস্থান? চলো উদাহরণ দিয়ে আরো ইজি হয়, মানে জিনিসটা আরো সহজভাবে বুঝি। আমি বললাম আই স দ্য গার্ল উইথ হার বিএফ। আমি বললাম যে আমি ওই মেয়েটাকে দেখছি ওর বয়ফ্রেন্ডের সাথে। এখন মনে করো আমি কি বললাম, এখানে মনে করো এই বাক্যের মধ্যে একটা প্রিপোজিশন আছে। আচ্ছা তোমাদের জন্য আজকের ক্লাসের সব থেকে সহজ একটা প্রশ্ন, এই বাক্যের মধ্যে প্রিপোজিশন কোনটা বলো? এতটুকু বলতে পারলেই হয়। বলো এই বাক্যের মধ্যে প্রিপোজিশন কোনটা? অন্তত এটা তো বুঝতে পারবো যে তোমাদের বেসিক লেভেল কতটা ভালো বা কতটা খারাপ। বলো এই বাক্যের মধ্যে প্রিপোজিশন কোনটা? আই স দ্য গার্ল উইথ হার বিএফ। বলো এখানে প্রিপোজিশন কোনটা? বলো তাদের বলো, ফটাফট কমেন্ট করো। এখানে 400 জনের মতো স্টুডেন্ট ক্লাসে আসো, তোমরা যদি শেয়ার করে দাও তাহলে ইনশাআল্লাহ ক্লাসে 500+ স্টুডেন্ট ক্লাস করবে। সো সবকিছু তোমাদের উপর নির্ভর করতেছে তোমরা কিভাবে ক্লাস করবে, ফ্রেন্ডদেরকে কিভাবে মেনশন করবে। আমি গতদিন তোমাদেরকে বলছিলাম যে ভাই তোমরা যদি সোয়াব ইনকাম করতে চাও ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দাও অথবা তাদের কাছে শেয়ার করে ভিডিওটা পৌঁছাই দাও। তো এটা কিন্তু একটা সোয়াবের কাজ, ভালো কাজ, শেয়ার করা। আচ্ছা অলরেডি 400+ স্টুডেন্ট চলে আসে, সবাই বলছে উইথ ভেরি গুড, শাবাশ। এই যে তাহলে দেখো এখানে কোনটা প্রিপোজিশন? এই উইথটা হচ্ছে প্রিপোজিশন। উইথটা কি? প্রিপোজিশন। এখন দেখো বাক্যের মধ্যে প্রিপোজিশনের কাজটা কি? আমরা এখানে উইথ যদি না দিতাম তাহলে কি হইতো? আমি যদি বলতাম আই স দ্য গার্ল, আমি মেয়েটাকে দেখছি, হার বিএফ, তার বয়ফ্রেন্ড। এখন এখানে কিন্তু বাক্যটা কমপ্লিট হলো না। তার বয়ফ্রেন্ডের সাথে দেখছি নাকি তার বয়ফ্রেন্ডকে দেখছি এক জায়গায়, তাকে দেখছি আরেক জায়গায়, বাক্যের অর্থ কি হচ্ছে না? কমপ্লিট হচ্ছে না। যখন আমি বলবো যে আই স দ্য গার্ল উইথ হার বয়ফ্রেন্ড, মানে আমি বলতেছি তার বয়ফ্রেন্ডের সাথে তাকে দেখছি, তখন বাক্যটা কমপ্লিট হচ্ছে এবং তখন বিচার দেওয়াটা সঠিক হচ্ছে, তাই না? তাহলে এখানে উইথের কাজটা কি ভাইয়া? এখানে উইথের কাজ হচ্ছে আগে যে ওই মেয়েটা আর পরে যে তার বয়ফ্রেন্ড, এই দুইটার মধ্যে কি করতেছে? সম্পর্ক তৈরি করতেছে। তাহলে আমাদের প্রিপোজিশনের কাজটা কি বলতো? প্রিপোজিশনের কাজটা হচ্ছে বাক্যের মধ্যে দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক তৈরি করা। দুইটা ওয়ার্ডের মধ্যে কি করা? সম্পর্ক তৈরি করা। এটাই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি তাহলে? প্রিপোজিশন হচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? অনেক কিছুর পূর্বে অবস্থান হতে পারে, নাউন হতে পারে, জেনারেল হতে পারে, অন্য কিছুর পূর্বে অবস্থান হতে পারে। তবে নাউন কাকে বলে বা নাউনের কাজটা কি? নাউনের কাজটা হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করা। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো প্রিপোজিশন জিনিসটা কি ভাইয়া? প্রিপোজিশন হচ্ছে পারস্পরিক দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক তৈরি করাটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। তাহলে এতটুকু ক্লিয়ার? বলো এটা হচ্ছে বেসিক জিনিস। তোমাদের পরীক্ষাতে প্রিপোজিশনে এই জিনিসটা আসবে না যে প্রিপোজিশন কাকে বলে, কিন্তু তারপরে ধারণা থাকা ভালো। এখন বলো প্রিপোজিশন যে বললাম, প্রিপোজিশন কাকে বলে? এতটুকু বুঝতে পারছো? বলো কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। বলো বুঝতে পারছো? বুঝতে পারলে ওকে লিখো, কমেন্টে বুঝতে পারলে ওকে লিখো, একবার করে কমেন্টে ওকে লিখো। সবাই ওকে লিখতে তবে টাকা লাগে না ভাই, ওকে লিখো, তাড়াতাড়ি ওকে লিখো। বলো বুঝতে পারছো? ওকে মনিরা মনি, তারপর হচ্ছে জয় রয়, হান্টার অনিক, সাগর পল, ঈশিতা ইসলাম, রায় বাইদা না বাইদিয়া নাকি নাম তোমার, তুমি তো পেইড ব্যাচের স্টুডেন্ট, শারমিন, আলভি তামিম একবার বলছে জি ভাই, একবার বলছে ডান, একবার বলছে ওকে। ওই এত ভ্যারাইটি জ্ঞান। সামিরা রহমান, প্রান্তিক দাস, রেফাতুল ইসলাম, উমর ফারুক সরকার, ফারজানা হক, জিসান। ক্লাস করতে হতো 400 জন, কমেন্ট করতে হতো 4 জন, তাহলে হবে? সবাইকে বুঝতে হবে জিনিসটা। একজন দুইজন মানে যদি বোঝো তাহলে হবে? আমি তো ক্লাস নিচ্ছি সবার উদ্দেশ্য, সবাইকে জিনিসটা বুঝতে হবে। তো চলো প্রিপোজিশন জিনিসটা কি এটা বুঝলাম। এবার প্রিপোজিশনের নিয়মগুলো শিখি। প্রিপোজিশনের নিয়মগুলো শিখবো আমরা, ছোট থেকে শুরু করি। একটা হচ্ছে বিটুইন
আর একটা হচ্ছে অ্যামাং। একটা কি বিটুইন আর একটা হচ্ছে অ্যামাং। এই দুইটা প্রিপজিশন কোথায় ব্যবহার করবো বলো তো? যখন দুইজনের মধ্যে সম্পর্ক বুঝাবে, কি বুঝাবে? দুইজনের মধ্যে সম্পর্ক বুঝাবে, তখন হবে বিটুইন। আর যখন দুইয়ের বেশি বুঝাবে, যখন দুইয়ের বেশি বুঝাবে তখন হবে কি? অ্যামাং। মনে থাকবে, যখন সম্পর্ক দুইজনের মধ্যে বুঝাবে তখন হবে বিটুইন, যখন দুইজনের বেশি থাকবে তখন হবে অ্যামাং। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ will win the match dash বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান। বলো এখানে কি হবে? এখানে প্রিপজিশন কি হবে বলো? আমি প্রিপজিশন কিভাবে ব্যবহার করতে বুঝাই দিছি, এখন এখানে বলো কি হবে প্রিপজিশন। সোমাইয়া বলছে বিটুইন, ভেরি গুড। বাকিদের কি খবর? রাইয়া বলছে আমান। গালটা আগাই দাও, গালটা সাদা গাল হইলে লাল হয়ে যাবে, আর কালো গাল হইতো তাও লাল হয়ে যাবে। আমার মায়ের স্পিড এক ঠাস করে দিবে একটা গালের মতো। সব ওই আল্লাহ যে দুইটা চোখ দিছে, চোখটা দিয়ে ভালো করে দেখো, ভালো করে দেখো। আল্লাহর যে নিয়ামত, এই দুইটা চোখ, এই দুইটা চোখ দিয়ে ভালো করে দেখো। এখানে এখানে কি বলছে? বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ। এখানে কি আছে? বাংলাদেশ আছে, আফগানিস্তান আছে। কি আছে? বাংলাদেশ আছে, আফগানিস্তান আছে। তাহলে কয়টা হইলো? 1 2 3 সেগুনি 1, তারপরে 2। তাহলে দুইজনের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বুঝায় বা দুইজনের মধ্যে যদি কোনো কিছু বুঝাই, তাহলে আমরা প্রিপজিশন কি ব্যবহার করব? তাহলে প্রিপজিশন ব্যবহার করব বিটুইন। কি ব্যবহার করব? বিটুইন। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হবে বিটুইন। বুঝতে পারছো? এখানে কি হবে বলো? এখানে হবে কি? এখানে হবে বিটুইন। যেহেতু দুইজন বুঝাইছে, দুইজনের মধ্যে হইলে বিটুইন। এখন মনে করো তুমি বললে যে বাংলাদেশ উইল win the World Cup dash 16 countries। বলো এখানে কি হবে বলো দেখি, পারো কিনা? আগেরটা যারা যারা পারছো এটা অ্যান্সার অবশ্যই করো, তাদের এই পটাশ করে অ্যান্সার করো। কি করতেছো? আরে এগুলো বলতে বলতে সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। এত ইজি জিনিস। দুইজনের মধ্যে বুঝাইলে বিটুইন, দুইজনের বেশি বুঝাইলে অ্যামাং। না বুঝার কি হবে? পাটাপাট অ্যান্সার করো। দেখ এত টাইম লাগে নাকি অ্যান্সার করতে? তাদের অ্যান্সার করো। তাহলে কি হবে এখানে? এই যে সবাই বুঝতে পারছো এখানে কি হবে তাহলে? এমন না রে পাগল, জান্নাতুল ফেরদাউস তাসফিয়া, এমন না, অ্যামাং। এখানে হচ্ছে এমন বললে ভুল হবে। তুমি যদি এমন বলো, আমরা যেটা বলি বাংলায়, বাংলিশে, এখানে হবে এটা, জি বাদ গেছে তোমার। তাহলে কি হবে তাহলে বলো তো? তাহলে এখানে হবে হচ্ছে অ্যামাং। কেন? কারণ 16টা দেশের কথা বলছে। তাহলে দুইয়ের মধ্যে হইলে বিটুইন, দুইয়ের বেশি হইলে অ্যামাং। এতটুকু বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? তাহলে দুইজনের মধ্যে হইলে বা দুইয়ের মধ্যে হইলে বিটুইন, আর দুইয়ের বেশি হইলে অ্যামাং। আচ্ছা এবার দেখো, ধরে নাও এই যে এটাকে, এটা হচ্ছে মনে করো বল্টু, এটাকে বল্টু। হ্যাঁ, তো বল্টু কি করছে? বল্টু ওর মামাতো বোনের সাথে প্রেম করে। কার সাথে প্রেম করে? ওর মামাতো বোনের সাথে। এখন বল্টু মনে করো যে বিকেলবেলা ওর মামাতো বোনকে নিয়ে ঘুরতে যাবে। ঘুরতে যাবে বলে কি করছে? মন্টু বাড়ি থেকে সাজগোজ করে সুন্দর করে, না আমি তো বল্টু না, যাই হোক, মানে সুন্দর করে আর কি বুঝাচ্ছি, সুন্দর করে চেহারাটা মনে করো যে একেবারে চুল টুল করে সোনো পাউডার মাখে মনে করো যে বের হয়েছে কি, এখন মনে করো যে রাস্তায় যাচ্ছে, চুমকি চলেছে একা পথে, গান বলতে বলতে মনে করো যাচ্ছে রাস্তা দিয়ে। যাইতে যাইতে মনে করো কই গেছে? ও গেছে ওর মামার বাড়িতে। কার বাড়িতে গেছে বলো তো? ওর মামার বাড়িতে গিয়ে এখন ডাক দিচ্ছে ওর মামাতো বোনকে। ওর মামাতো বোনের নাম কি? ওর মামাতো বোনের নাম মনে করো যে সাদিয়া। ওর মামাতো বোনের নাম কি? সাদিয়া। এখন মামাতো বোন গেছে, এই সাদিয়া আইসো ঘুরতে যাবো আমরা। এখন মনে করো বাইরে থেকে গেছে, সাদিয়া বেরো। এখন মনে করো সাদিয়াকে ডাকতেছে বাইরে থেকে, বাড়ির বাইরে থেকে। এখন মনে করো ওর মামা মামি বলতেছে, কে রে বাইরে থেকে চিৎকার করিস? এখন বলতে বলবে, মামি ইটস মি, আমি। এখন মনে করো মামি বলতে, তুই বাইরে কি করেছিস? বাড়িতে আয়, তাই না? যেহেতু নিজের ছেলে তো কি করতেছে ওর মামা মামি মনে করো যে এখানে বাড়িতে ধরো সোফা আছে, একটা সোফাতে বসে আছে। ওর মামা মামি বলতেছে যে এ বল্টু তুই বাড়িতে আয়, বাইরে কি করিস? তখন বল্টু কি করছে? বল্টু গুটি গুটি পায়ে মনে করো বাড়ির ভিতরে গেছে। গিয়ে দেখে মামা মামি এখানে আছে, কিন্তু সাদিয়া আর এখানে নাই, মানে যাকে নিতে গেছে সে আর ওখানে নাই। এখন মনে করো বল্টু মামা মামিকে বলছে, মামি ইউ নো দ্যাট হোয়ার ইজ সাদিয়া? তখন ওর মামি বলতেছে, সাদিয়া তো ঘরের মধ্যে। সাদিয়া কোথায়? সাদিয়া আছে ঘরে। সাদিয়া ওর ঘরে রেডি হচ্ছে। মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, তো
তো বল্টু আগে পৌঁছে গেছে আর সাদিয়া কি হচ্ছে, রেডি হচ্ছে ঘরের মধ্যে, তাদের বাড়ির মধ্যে যে ঘর আছে ওই ঘরের মধ্যে। এখন সাদিয়া আবার ঘর থেকে বলতেছে, মা আমার লাল কালারের ড্রেসটা কোথায় রাখছো, দেখতে পাচ্ছি না। এখন সাদিয়া কি বলছে, মাকে বলছে, মা যেহেতু বাইরে, মাকে বলছে যে লাল কালারের ড্রেসটা কই। এখন সাদিয়ার মা বলছে, আরে দেখ ওয়ারড্রোবের মধ্যে ওখানে আছে। কোথায় আছে? ঘরে যে ওয়ারড্রোব আছে এই ওয়ারড্রোবের মধ্যে আছে লাল কালারের ড্রেসটা। তো এখন জিনিসটা বোঝো, জিনিসটা হচ্ছে বল্টু যখন বাড়ির ভিতরে ঢুকলো, আগে কই ছিল, আগে রাস্তায় ছিল, গান বলতেছিল, যাচ্ছিল, যাইতে যাইতে কই গেল, বল্টু গেল হচ্ছে তার মামার বাড়িতে বা যে কোনো জায়গায়, বাড়ির বাইরে থেকে ভিতরে ঢুকলো। তাহলে বাইরে থেকে যদি কোনো কিছু ভিতরে ঢোকে সেটাকে আমরা বলবো কি, ইনটু। তাহলে কি বলবো, বাইরে থেকে ভিতরে ঢুকলে আমরা কি বলবো, ইনটু। এখন ওর যে মামা মামি, ওর মামা মামি অলরেডি ঘরের মধ্যেই আছে, মানে বাড়ির ভিতরে আছে। তাহলে কোনো কিছু যদি ভিতরেই থাকে তাহলে আমরা ওটাকে বলবো কি, ইন। কোনো কিছু যদি ভিতরেই থাকে, কোনো কিছু কি থাকে, ভিতরেই থাকে, তাকে কি বলবো, ইন। এখন সাদিয়া, সাদিয়া কই আছে, ঘরে, বা সাদিয়া ড্রেস কই আছে, আলমারিতে, বা মনে করে যে ওয়ারড্রোবে। তাহলে এটা কি হবে, এটা হবে ইনসাইড। কি হবে, ইনসাইড। ভিতরেরও ভিতরে বুঝাইলে, মানে বাড়ির ভিতর, বাড়ির ভিতর ঘর, ঘরের ভিতর সাদিয়া, ভিতরেরও ভিতরে বুঝাচ্ছে, ভিতরেরও ভিতরে বুঝাইলে কি হবে, ইনসাইড। বা মনে করো যে ঘর, ঘরের ভিতর আলমারি, আলমারির ভিতরে ড্রেস, তাহলে কি হবে, ইনসাইড। বুঝতে পারছো? খুব সিম্পল, ভালো করে মনে করো। বাইরে থেকে যদি ভিতরে ঢোকে, ইনটু, ভিতরে অলরেডি আছে, ইন, আর ভিতরের ভিতরে বুঝাইলে কি হবে, ইনসাইড। ধরে নাও এটা একটা পানির বোতল, এটা কি পানির বোতল, এখন পানির বোতলটা খালি, এখানে পানি নাই ধরে নাও। এখন আমি মনে করো বাইরে থেকে ভিতরে পানি ঢালতেছি, তাহলে কি হবে, ইনটু, অলরেডি ভিতরে পানি আছে, তাহলে কি হবে, ইন। এখন মনে করো এই বোতলটা আছে মনে করো যে ঘরের একটা এর উপরে, মেক্সেপের ভিতরে, আমি কি বলবো যে এটা আছে ইনসাইড, তখন কি ভিতরের ভিতরে বুঝাইলে হবে কি, ইনসাইড। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে এই তিনটা? তাহলে বাইরে থেকে ভিতরে ঢুকলে কি, ইনটু, ভিতরে অলরেডি আছে, ইন, আর ভিতরের ভিতরে বুঝাইলে কি হবে, ইনসাইড। এটা হচ্ছে বনি ভাইয়ের জীবন কাহিনী। না রে ভাই, আমার মামা তো বোন অনেক বড়, সবার বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে। বলো, বুঝতে পারছো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমাদের? খুব সিম্পল ভাই। কেন পাও ভয়, যেখানে বনি ভাই হয়, আমি আছি, কোনো টেনশন নেবে না, কোনো প্যারা নেবে না, চিল। বুঝতে পারছো? আচ্ছা, যেহেতু এটা বুঝতে পারছো তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা হচ্ছে, ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিই যে তুমি এইটা অ্যান্সার করো। আমি বললাম তোমাকে যে আই উইল টেক এ ক্লাস ড্যাশ ফ্রাইডে ড্যাশ 8 PM। আমি বললাম যে শুক্রবার রাত 8টায় আমি তোমাদের ক্লাস নিব। এখন বলো এই দুইটা গ্যাপের মধ্যে কি হবে, বলো এই দুইটা গ্যাপের মধ্যে কি হবে, বলো ফটাফট অ্যান্সার করো, তাড়াতাড়ি, সবাইকে অ্যান্সার করতে হবে, বলো সবাই করে অ্যান্সার করতে, সবাইকে অ্যান্সার করতে, তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে হবে না, তাড়াতাড়ি অ্যান্সার করো। তাহলে মনের ভিতর কি হবে, তোমার মনের ভিতর ইনসাইড হবে। তুমি একটা মানুষ, তোমার ভিতরে একজন আছে, ইনসাইড ইওর হার্ট যে আছে। বলো কি হবে, সবাই অন্তত 3 জন বন্ধুকে মেনশন দাও। এই দাও, মেনশন দাও, পটাপট মেনশন দাও। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি বলে নেই, তোমাদের আরেকটা জিনিস আমি ভালো করে ক্লিয়ারলি মাথার মধ্যে ঢুকে আনো জিনিসটা। সেই জিনিসটা হচ্ছে কি, আমি ক্লাসটা শেয়ার করে নিই। আচ্ছা, জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এই যে সুন্দর চকচকে যে টি শার্টটা দেখতে পাচ্ছ, কই গেল, এই যে সুন্দর টি শার্টটা দেখতে পাচ্ছ চকচকা, এই টি শার্টটা 3 জন পাবেন শুধুমাত্র এই ক্লাসের উপরে। এই ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার করবে এরকম 3 জনকে এই টি শার্টটা দিব। এই ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার করবে এরকম 3 জনকে দিব এই টি শার্টটা। সো আমি আর একবার বলবো, শেয়ার করলে করো, না করলে নাই, আমার বাবা এত লোভ নাই, ঠিক আছে? তো তোমাদের টাইম হচ্ছে 1 মিনিট। কত মিনিট টাইম বলো তো? 1 মিনিট টাইম। এই 1 মিনিট টাইমের মধ্যে যে সর্বোচ্চ শেয়ার করবে এরকম 3 জনকে দিব টি শার্ট। আর তোমাদের আজকে লাস্ট ক্লাস, অর্থাৎ আগামীকালকেই আমরা হ্যান্ড নোট পোস্ট এবং টি শার্ট যে 35 জন স্টুডেন্ট পাবে তাদের নাম আমরা বলে দিব। সেই 35 জনের মধ্যে যদি থাকতে চাও তাহলে দ্রুত ক্লাসটা শেয়ার করো। 1 মিনিট টাইম,
অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। আমিও শেয়ার করি, আমারও টি শার্ট লাগবে, আমিও শেয়ার করবো, আমারও টি শার্ট একটা দরকার। শেয়ার করছো সবাই? শেয়ার করছো বলো। শেয়ার করে দিছি ভাইয়া, শেয়ার করে দিছি। আহারে আল্লাহ, তুমি আমার এই স্টুডেন্ট, তোমার যে বান্দা, আল্লাহ আমার এই ক্লাসটা শেয়ার করবে, আল্লাহ তার ভালো করে দিও আল্লাহ, আমিন। আরো ধরে বলি আমিন। আচ্ছা দেখো এখানে তাহলে কি হচ্ছে, দেখো আমি এটা উত্তর করতে বলছিলাম। তাহলে দেখো কথা হচ্ছে এখানে কিসের ব্যবহার বলো তো? ডের ব্যবহার। কিসের ব্যবহার এখানে? ডের ব্যবহার। তাহলে দেখো যদি থাকে এরকম শুক্রবার, শনিবার, শুক্র 8 দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এরকম মানে যে কোনো একটা দিন বুঝাবে, বা যেগুলো ধরো যে একটাই দিবস বুঝাবে, ভালোবাসা দিবস, ছ্যাঁকা খাওয়া দিবস, জন্মদিন বা অনেক কিছু। হ্যাঁ, তো এরকম যাদের আর কি মনে করো যেগুলো দিবস দ্বারা একদিন বুঝাবে, কি বুঝাবে? একদিন। এরকম একদিনের কোনো কিছু হইলে তার আগে হবে কি? অন। কি হবে? অন। যেমন শুক্রবার, শুক্রবার কয় দিন? একদিন, তাহলে তার আগে কি দিব? তার আগে দিব অন। এরপরের কথা হচ্ছে যদি নির্দিষ্ট করে কোনো কিছু বুঝায়, কি বুঝায়? নির্দিষ্ট, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এরকম, তাহলে কি হচ্ছে? এই যে নির্দিষ্ট করে বুঝাইছে, তার আগে কি হবে? তার আগে হবে অ্যাড। তুমি বলতেছো সাদিয়া তোমার সাথে আমি দেখা করতে চাই, বেবি সাদিয়ার সাথে দেখা করতে চাও কবে? বললে আগামীকাল, আগামী শনিবার তোমার সাথে সকাল 8টায় দেখা করব। কোথায় দেখা করব? রাজশাহী 0 পয়েন্টে দেখা করব। তাহলে কি হচ্ছে? তুমি এখানে সাদিয়াকে বলতেছো যে আগামী শনিবার দেখা করতে, শনিবারের আগে কি দিবে? শনিবারের আগে অন দিবে। এমন তাকে বলতেছো 0 পয়েন্টে দেখা করতে, 0 পয়েন্টে আগে কি দিবে? অ্যাড দিবে। নির্দিষ্ট করে বুঝাই দেয়, নির্দিষ্ট করে যদি টাইম বুঝে তার আগে কি দিবে? তার আগে অ্যাড দিবে। এরপরে যদি কোনো বছর বা সাল থাকে বা মাস থাকে বা একের অধিক কোনো কিছু থাকে, দশক, শতাব্দী, যাই হোক, মানে একের অধিক যেগুলো বড় বড় যে জিনিসগুলো, বছর, সাল, মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বা যে কোনো সাল বুঝায় বা অন্য কোনো কিছু বুঝায়, এরকম বড় যেগুলো, অর্থাৎ তুমি বলতে পারো যে বছর বা মাস, মাস, বছর, দশক, শতাব্দী বা আরো বড় কিছু যেগুলো বড় বড় একের অধিক, এগুলোর ক্ষেত্রে তাহলে কি হবে? এগুলোর ক্ষেত্রে হবে ইন। এগুলোর মধ্যে ঝামেলা পাকাবে না, ভালো করে মাথার মধ্যে ঢুকাই না ভাইয়া। সেটা কি? সেটা হচ্ছে যদি একদিন বুঝায়, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই যে এরকম যে দিন বুঝায়, যেগুলো দ্বারা একটা দিবস বুঝায়, কি বুঝায়? একটাই দিবস, একদিনের যে দিবস, তার আগে কি হবে? তার আগে হবে হচ্ছে অন। যদি নির্দিষ্ট টাইম বোঝায়, নির্দিষ্ট, তাহলে তার আগে হবে অ্যাড। নির্দিষ্ট টাইম হোক, নির্দিষ্ট স্থান হোক, যাই হোক না, নির্দিষ্ট করে বুঝাইলে তার আগে হবে অ্যাড। আর যদি তোমার মনে করো মাস, বছর, দশক, শতাব্দী, 15 দিন, 20 দিন, মানে বড় বড় কোনো কিছু বুঝাই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পরেরটাই যাই। মনে রাখবে কোনো একটা স্থান থেকে যদি কোনো কিছু শুরু হয়, কোনো একটা স্থান থেকে যদি কোনো কিছু শুরু হয় আর কোনো একটা জায়গায় দিকে যদি যায়, কি বললাম? কোনো একটা স্থান, কোনো একটা স্থান, স্থানের যদি শুরু বুঝায়, স্থানের যদি শুরু বুঝায় তাহলে কি হবে? তাহলে হবে ফ্রম। স্থানের শুরু বুঝায় তাহলে কি হবে? ফ্রম। আর যদি দিকে বুঝায়, কি বললাম? আর যদি দিকে বুঝায় তাহলে কি হবে? টু হবে। এই যে বললাম না তোমার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া, কিন্তু সাদিয়ার বাসা তুমি চিনো না। এখন তুমি গেছো ওর গ্রামে, গেছো ওকে খুঁজতে খুঁজতে আর গ্রামে চলে গেছো, অনেকদিন দেখতে পারোনি, মন জান তোমার খারাপ, এখন সাদিয়ার দেখা লাগবে, না দেখা থাকতে পারতেছো না। এখন ওর বাসায় গিয়ে তুমি তোমার সমবয়সী যারা আছে তাদেরকে গিয়ে বলছো, হ্যালো ব্রাদার, ডু ইউ নো হুইচ ইজ সাদিয়াস হাউস, রাইট? তো এই যে বলো, হোয়ার ইজ সাদিয়া ম্যান। তুমি গিয়ে বলতেছো সাদিয়াদের বাসা কোথায়। এখন তুমি তোকে জিজ্ঞেস করতেছো যে ভাই সাদিয়াদের বাসা কোথায়। এখন তুমি মনে করো যে যারা আছে তারা কি বলবে? যে
এই দিকে হচ্ছে সাদিয়াদের বাড়ি, সোজা যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, বাস, এটা হচ্ছে সাদিয়াদের বাড়ি। তাহলে কি হচ্ছে, ওরা তোমাকে কি বলবে, ওরা বলবে যে ভাই এই দিকে, কি বলবে, বলবে এই দিকে। তাহলে যদি দিকে বুঝায়, কি বুঝায়, দিকে বুঝায়, তাহলে কি বলবে, টু। দিকে বুঝাইলে কি, দিকে বুঝাইলে হচ্ছে টু। এরপরে মনে করো যদি তোমার কোন একটা স্থানের শুরু বুঝাই, তুমি যাই ক্লান্ত হয়ে গেছো, সাদিয়াকে খুঁজতে খুঁজতে গিয়ে বলছো ফ্রম স্টার্টিং মাই হাউস আই কেম টু মিট উইথ সাদিয়া। তুমি বলছো আমার বাসা থেকে আসছি হাঁটতে হাঁটতে, আসে ভাই ক্লান্ত হয়ে গেছে, এখন আমি সাদিয়ার সাথে দেখা করতে চাই। তাহলে কি হচ্ছে, তুমি কোন জায়গা থেকে আসছো বলো, তুমি কোন জায়গা থেকে আসছো, তুমি তোমার বাসা থেকে আসছো, তাহলে বাসা থেকে শুরু হয়েছে, তাহলে কোথায় গেলে শুরু হয়েছে, বাসা থেকে। তাহলে মনে রাখবে কোনো একটা স্থানের ক্ষেত্রে, কোনো একটা স্থানের ক্ষেত্রে শুরু বুঝাইলে ফ্রম আর দিকে বুঝাইলে হচ্ছে টু। শুরু বুঝাইলে ফ্রম আর দিকে বুঝাইলে কি, টু। এবার কথা হচ্ছে যদি সময়ের ক্ষেত্রে শুরু বুঝায়, এটা তো গেল স্থান। এখন সময়ের ক্ষেত্রে যদি শুরু বুঝায়, কি বুঝায়, সময়ের ক্ষেত্রে যদি শুরু বুঝায় তাহলে হবে কি সিন্স। কি হবে, সময়ের ক্ষেত্রে শুরু বুঝাইলে হবে সিন্স, সময়ের ক্ষেত্রে শুরু বুঝাইলে হবে সিন্স। ধরে নাও তুমি পড়ালেখা শুরু করছো এবার 9টা কালে, মানে তোমার ধরে নাও এখন যদি তোমার বয়স 18 বছর, তাহলে তুমি আজ থেকে 12 বছর আগে পড়ালেখা শুরু করছো, তার মানে তুমি শুরু করছো তো 2012 বা 13 সালে। কত সালে তুমি পড়ালেখা শুরু করছো বলো তো, 2012 সালে, 2012 সালে পড়ালেখা শুরু করছো। এটা হচ্ছে শুরু, সময়ের শুরু। যদি সময়ের শুরু বুঝায় তাহলে হবে কি সিন্স, সময়ের শুরু বুঝাইলে সিন্স। আর সময়ের শেষ বুঝাইলে টিল অথবা আনটিল, সময়ের শেষ বুঝাইলে টিল অথবা আনটিল। তাহলে তোমার পড়ালেখা কত সালে শেষ হবে, ধরে নাও 2030 সালে। কত সালে, 2030 সালে। তাহলে তুমি কি বলবে যে আই উইল কন্টিনিউ মাই স্টাডি টিল 2013, 2030 সাল পর্যন্ত আমি পড়ালেখা করব। তাহলে কি হবে, টিল 2013। তাহলে বুঝতে পারছো, কোনো একটা সময়ের শুরু বুঝাইলে হচ্ছে সিন্স, আর কোনো একটা সময়ের শেষ বুঝাইলে টিল আর আনটিল। আমরা জানি তোমরা এটা ভুল করবে, এই জন্য গাধা দেখে নাও, টিলের হচ্ছে 2টা এল, আনটিলের হচ্ছে 1টা এল, ভুল করবে না বানানগুলো, ঠিক আছে। এবার কথা হচ্ছে যদি টোটাল জিনিসটা বুঝায়, মানে বলতে ভাই তাহলে তুমি পড়ালেখা করলে কত বছর, তোমার পড়ালেখা করা হচ্ছে কত বছর, পড়ালেখা করতে হবে কত বছর, 18 বছর। তাহলে এই যে টোটাল যে অ্যামাউন্টটা বলতেছো, টোটাল অ্যামাউন্ট বলার ক্ষেত্রে হবে হচ্ছে ফর। কি হবে, ফর। তুমি কত বছর ধরে পড়তেছো ভাই, তুমি হচ্ছে 18 বছর ধরে পড়তেছো ধরে নাও, তাহলে কি হচ্ছে টোটাল অ্যামাউন্টটা বুঝাইতে গেলে হবে, টোটাল অ্যামাউন্টটা বুঝাইতে গেলে হবে ফর। আবার ভালো করে বলুন, জোরে একটা নিঃশ্বাস নাও, মাথার মধ্যে অক্সিজেন আসবে, বুঝতে ভালো লাগবে। দেখো ভাইয়া, যদি কোনো স্থানের শুরু বুঝায় তাহলে দিবে ফ্রম, যদি কোনো দিকে বুঝায় তাহলে দিবে টু, যদি কোনো সময়ের শুরু বুঝায় তাহলে দিবে সিন্স, যদি কোনো সময়ের শেষ বুঝায় তাহলে দিবে টিল আর আনটিল, যদি কোনো সময়ের টোটাল অ্যামাউন্টটা বুঝায় তাহলে দিবে ফর। ক্লিয়ার? যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে ওকে লিখো, যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে ওকে লিখো, ওকে ওকে ওকে, তাড়াতাড়ি ওকে লিখো তাড়াতাড়ি। আপনাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কি ফেসবুকে হবে? ইয়া ব্রো, ইউ রাইট। আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাতে চান্স পেতে হলে কত নাম্বার লাগে প্লিজ বলবেন, প্লিজ। তোমার চান্স হবে না, লিখে নাও। কেন বলতেছি এই কথা, কারণ এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্লাস না। আর ইউনিভার্সিটি অ্যাডমিশনে চান্স পাইতে গেলে কত নাম্বার লাগে বা কি লাগে এটা আগে থেকে জানা লাগে। পরীক্ষা কবে, কি কি প্রশ্ন থাকবে, চান্স পাইতে গেলে কত নাম্বার লাগবে, এগুলো অনেক অ্যাডভান্স লেভেল। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তোমার আর 1 মাস পরে বা 1.5 মাস পরে। তুমি 1.5 মাস আগে এসে জিজ্ঞেস করতে চান্স পাইতে গেলে কত নাম্বার লাগে, কি লাগে, তার মানে তুমি অনেক পিছায় আছো। ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইজলামি জায়গা না, ফাইজলামি জায়গা তুমি অনেক জায়গা আছে বলতে পারো। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা, এখানে কম্পিটিশন অনেক কম, 2-4 জন বা 6 জন মতো পরীক্ষা দেয় এক একটা ইউনিটে, কম্পিটিটর আর কি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ হয়নি পরীক্ষা, এর মধ্যে এক একটা ইউনিটে তোমার আবেদনকারীর সংখ্যা ধরলে 24 জনকে 28 জন অলরেডি হয়ে গেছে কম্পিটিটর। তো তুমি তোমার বিপরীতে 50 জন পরীক্ষা দিবে। মন খারাপ করো না, আমার কথা শুনে, তোমার দ্বারা চান্স হবে না আমি বলছি, তোমার মন খারাপ করো না। দেখো আজ থেকে 1.5 মাস পরে পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পার্টও আছে, শুধু এমসিকিউ না, রিটেন পার্টও আছে। এমসিকিউ হলে ঢাকায় চান্স পাইলে পাইতে পারো, কিন্তু এখানে রিটেনও আছে, রিটেন তোমাকে লিখতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে আজ থেকে 3 মাস আগে খুঁজতে হইতো, এত পরে না। বুঝতে পারছো? তোমার কম্পিটিটর যারা তারা অলরেডি এগুলো জানা হয়ে গেছে যে পড়ালেখা ফোকাস করতেছে, আর তুমি গ্রুপে গ্রুপে খুঁজে পাওয়া হচ্ছে এগুলোর উত্তর যে কত পাইলে চান্স হবে, তাও আবার কোটাতে। তুমি আসলে যে কোটাতেই পড়তেছো এটা তার প্রমাণ। এই জন্য আমি বলছিলাম ভাই কোটা এগুলো উঠে দেওয়া উচিত, বা কোটা মোটা এগুলো রাখা উচিত না ভাই। কানেক্টর প্লিজ, কানেক্টর যেদিন হবে সেদিন পাবে কানেক্টর ক্লাস। এখন যেটা পড়তেছি সেটা বলো। তাহলে দেখো, তাহলে বুঝতে পারছো এই বিষয়টা। এবার আমরা পরেরটাই যাই। আমাদের প্রিপজিশন শেখার ক্ষেত্রে লাস্ট স্টেপ এই একটাতেই সবকিছু বুঝে ফেলবো, এই একটাতেই
সব কিছু বুঝে ফেলবো। আচ্ছা দেখ ডিমটা বড় হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে তোমার ডিম, এটা কার ডিম? এটা হচ্ছে তোমার ডিম। এখন দেখো তোমার যে এই ডিমটা, এই ডিমের উপরে যদি কেউ বসে, তুমি যে ডিমটা পারছো, এই ডিমের উপরে যদি কেউ বসে তাহলে কি হবে? তাহলে হবে কি অন। তোমার ডিমের উপরে কি কিছু কেউ যদি বসে তাহলে কি হবে? তাহলে হবে অন। আচ্ছা দেখ তোমার ডিম বাদ দিলাম, তোমার খারাপ লাগতেছে হয়তো, তোমার ডিম বলছি তাই, নিজের ডিমের উপরে বসলে খারাপ লাগে তাই না? আচ্ছা দেখো কি হবে? তাহলে অন হবে। কোনো কিছুর উপরে যদি কেউ বসে তাহলে কি হবে? অন হবে। শুধু বসলে না, মনে করো যে এই পেনটা টেবিলের উপরে আছে, এই কলমটা কার উপরে আছে? টেবিলের উপরে আছে। তাহলে আমরা কি বলবো? দ্য পেন ইজ অন দ্য টেবিল। মানে কি টেবিলের উপরে আছে। টেবিলের উপরে তোমার বই আছে, তাহলে কি বলবে? দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে। বা মনে করো এই যে আমি ফ্লোরের উপরে দাঁড়ায় আছি, কার উপরে আছি? ফ্লোরের উপরে। তাহলে আমার পা কই আছে? ফ্লোরে। তাহলে আমি কি বলবো? মাই ফিট, বা বলবো আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপরে দাঁড়ায় আছি। বুঝতে পারছো? তাহলে কোনো কিছুর উপরে যদি দাঁড়ায় থাকে, কোনো কিছুর উপরে টাচ করে, দেখো এটা সাথে টাচ করে আছে, বুঝবে? কোনো কিছুর উপরে টাচ করে আছে তাহলে কি হবে? অন। তাহলে কি হবে? অন। কোনো কিছুর উপরে টাচ করে, উল্টা পাল্টা কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, এবার ধরো উপরে আছে কিন্তু টাচ করে নাই, উপরে আছে কিন্তু টাচ করে নাই, তাহলে কি হবে? তাহলে দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে অ্যাবাভ আর একটা হচ্ছে ওভার। কি হইতে পারে? একটা হচ্ছে অ্যাবাভ, একটা হচ্ছে ওভার। যেমন মনে করো যে আমার মাথার উপরে ছাদ আছে, আমার মাথার উপরে ছাদ আছে কিন্তু মাথা টাচ করে না। টাচ করে আছে? ছাদ কি টাচ করে আছে? মাথার উপরে আছে। আমার মাথার উপরে লাইট আছে, লাইট কি আমাকে টাচ করে আছে? না। আমার মাথার উপরে ফ্যান আছে, ফ্যান কি টাচ করে আছে? না। এখন কথা হচ্ছে যে ভাই পার্থক্যটা কি? আমি অ্যাবাভ কখন ব্যবহার করবো আর ওভার কখন ব্যবহার করবো? মনে রাখবে, উপরে আছে টাচ করে নাই, এরকম জিনিস যদি স্থির থাকে, কি থাকে? যদি স্থির থাকে, চলাচল করতেছে না, কোনো কিছু না, স্থির। যেমন লাইট, লাইট আমার মাথার উপরে আছে এবং স্থির আছে, লাইটটা চলাচল করতেছে না, দৌড়াদৌড়ি করতেছে না। তাহলে মাথার উপরে টাচ করে নাই এবং স্থির অবস্থায় আছে, তাহলে সেটা হবে অ্যাবাভ। উপরে আছে কিন্তু গতি আছে, যেমন মনে করো ফ্যান মাথার উপরে আছে, মাথার সাথে টাচ করে নাই এবং ভন করে ঘুরতেছে, তাহলে উপরে আছে টাচ করে নাই এবং গতিশীল। কি? গতিশীল। তাহলে সেখানে কি হবে? তাহলে সেখানে হবে ওভার। বুঝতে পারছো? তাহলে কোনো কিছুর উপরে হইলে আগে দেখবে যে ওইটা টাচ করে আছে নাকি টাচ করে নাই। যদি টাচ করে থাকে তাহলে হবে অন, আর যদি টাচ করে না থাকে এবং সেটা যদি স্থির হয় তাহলে অ্যাবাভ। টাচ করে নাই, উপরে আছে এবং গতি আছে, তাহলে কি হবে? ওভার। বুঝতে পারছো? ধীরে ধীরে বোঝো। বলো এতটুকু বুঝতে পারছো? এই পর্যন্ত, এই পর্যন্ত বুঝতে পারছো? বলো। বলো এতটুকু বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? কিছু না বুঝে আমি, তুমি আমাদের ইংরেজি A+3.0 কোর্সে ভর্তি হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা এবার একজনকে ব্লক মারলাম আমি ক্লাস থেকে, দাঁড়াও। তোমরা দুই বান্ধবী মনে হয়, দুইজনকে থাপড়া বোঝারে ক্লাসের মধ্যে, একজন একজনের গালি দিচ্ছে ক্লাসের মধ্যে। তোমাদের যত পিরিত ঘরের মধ্যে করবে, দরজা বন্ধ করে। বনি ভাইয়ের ক্লাস আছে না, বনি ভাইয়ের লাইভ ক্লাস পড়ালেখার জন্য, পিরিতের জন্য না। বুঝতে পারছো? তো কমেন্টে গোদাগুতি বাদ দাও, আল্লাহর ওয়াস্তে পড়ালেখা মন দাও। কয়েকদিন পরে পরীক্ষা, ফেল করলে বাড়ি থেকে বিয়ে দিবে, বিয়ে করার পাত্র খুঁজে পাবে না। বিয়ে যে করবে এটা পাত্র খুঁজে পাবে না, ফেল করা স্টুডেন্ট। মা নিজে থাকবে না, শ্বশুর বাড়িতে যাবে, বিয়ে যদিও বা হয় শ্বশুর বাড়িতে যাবে, তাই বললে বিয়ে দিচ্ছে কেন? বাপ মা ফেল করছে, এর দ্বারা পড়ালেখা হইতে বিয়ে দিচ্ছে। বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চা কি গল্প শোনাবে? তোর মা ফেল করছে তাই বিয়ে দিয়ে দিছে, কোনো দাম থাকবে না জীবনে। আল্লাহর ওয়াস্তে পড়ালেখা কর, কমেন্ট করা বাদ দিয়ে। দেখো এবার কথা হচ্ছে নিচে, উপরে গেল, এবার নিচে, উপরে গেছে, উপরে শেষ, এবার নিচে। নিচে হইলে হয় হচ্ছে আন্ডার অথবা বিলো। কি হচ্ছে? আন্ডার অথবা বিলো। যারা আঙ্কেল আন্টির সাথে ক্লাস করতেছো কানে ইয়ারফোন দাও, আর আঙ্কেল আন্টিকে বলো আপনি বাইরে যান একটু, ভাইয়ার পার্সোনাল কথা আছে আমার সাথে। আর ভুল করেও ক্লাসের এই অংশটুকু কাট করে কোনো গ্রুপে পোস্ট করবে না, মানিজ্য চলে যাবে। আমি শুধুমাত্র তোমাদের মনে রাখার জন্য, তোমাদের মনে রাখার জন্য আমি বলতেছি। সেটা কি? নিচে হলে কি হয়? নিচে হয়ে হলো আন্ডার বা বিলো। যারা 18+
প্লাস তারা কথা শোনো, যারা 18 এর নিচে 18 বছর বয়স হয়েছে কানে হাত দাও। মনে রাখার সহজ টেকনিক হচ্ছে আন্ডার প্যান্ট। আমরা কি পড়ি ভাই? আমরা পড়ি আন্ডার প্যান্ট। আন্ডার প্যান্ট কই পড়ি? নিচে পড়ি। তো মনে রাখবে আন্ডার মানে নিচে, প্যান্ট যেটা নিচে পরা হয় সেটা কি? আন্ডার প্যান্ট। তো মনে রাখবে আন্ডার প্যান্ট মানে কি? নিচে যেটা পরা হয়। তো আন্ডার মানে কি? নিচে। অর্থাৎ আজকের পরে ভুলবে না, মনে রাখবে নিচে বুঝাইতে গেলে কি হয়? নিচে বুঝাইতে গেলে আন্ডার হয়। নিচে বুঝাইতে গেলে কি হয়? নিচে বুঝাইতে গেলে আন্ডার হয়। বুঝতে পারছো? এগুলো কাউকে বলবে না, এই টেকনিকগুলো এগুলো নিজেদের মধ্যে থাকবে, পার্সোনাল কথাবার্তা 18+, কাউকে বলবে না। আচ্ছা, এবার গেল উপর আর নিচ। উপর আর নিচ শেষ, এবার সাইডে। সাইডে হইলে কি হয়? সাইডে হয় হচ্ছে বিসাইড অথবা বাই। বিসাইড অথবা বাই। কি হয়? বিসাইড অথবা বাই। সাইডে হইলে ধরো তোমার পাশে তোমার বন্ধু বসে আছে, তোমার পাশে তোমার বান্ধবী বসে আছে, তাহলে কি বলবে? মাই ফ্রেন্ড ইজ সিটিং বিসাইড মি অর বাই মি। তাহলে কি হচ্ছে? পাশে যদি হয়, পাশাপাশি যদি হয়, তাহলে কি বলবে? বিসাইড অথবা বাই। মনে থাকবে? পাশে যদি হয় তাহলে কি হবে? পাশে যদি হয় তাহলে বিসাইড অথবা বাই। এবার মনে করো যদি ভিতর দিক দিয়ে কোনো কিছু হয়, কি হয়? ভিতর দিক দিয়ে কোনো কিছু হয়, তাহলে কি হবে? তাহলে অনেক কিছু হইতে পারে। যেমন মনে করো তোমরা খেলাধুলা করতেছো একটা মাঠের মধ্যে, এলাকার যে পাতি নেতা সে একটা বাইক নিয়ে ভুম ভুম করে মাঠ দিয়ে ভ্রমণ করে ঢুকে চলে গেল, তাহলে খেলার মধ্যে ডিস্টার্ব হলো না? মনে মনে গালি দিলে, কিন্তু উপর উপর তো দিতে পারবে না, তোমার তো এত শক্তি নেই, তাই না? মনে মনে গালি দিলে। এই যে তোমার নেতা এই মাঠের ভিতর দিক দিয়ে বাইক নিয়ে চলে গেল, এটা মাঠ, মাঠের ভিতর দিক দিয়ে বাইক নিয়ে চলে গেল, তাহলে সে কি করলো? সে হচ্ছে ইনটু করলো। কি হলো? ইনটু। বাইরে থেকে কোনো কিছু ভিতরে ঢুকলে বা ভিতর দিক দিয়ে চলে গেলে আমরা ব্যবহার করতে পারি ইনটু, থ্রো, অ্যাক্রস, এগুলো আমরা ব্যবহার করতে পারি। অ্যালং, এগুলো ব্যবহার করতে পারি। তাহলে কি হচ্ছে? বাইরে থেকে ভিতরে ঢুকলে বা ভিতর দিক দিয়ে চলে গেলে আমরা কি ব্যবহার করব? ইনটু, থ্রো, অ্যাক্রস, এই শব্দগুলো আমরা ব্যবহার করব। আর অলরেডি ভিতরে আছে এরকম বুঝাইলে কি হবে? অলরেডি ভিতরে আছে বুঝাইলে ইন হবে। অলরেডি ভিতরে আছে বুঝাইলে কি হবে? ইন হবে। এরপরে দেখা আছে কোন একটা স্থানের, তাহলে হবে ইন। আর ছোট যদি স্থান হয় তাহলে হবে অ্যাড। অনেকে আছে না, দেখবে রাস্তাঘাটে চেনা নাই জানা নাই, হুট করে দেখা হয়েছে, সালাম দিলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। তোমার পাশের সিটে যে বসছে, ভাই বাসা কোথায়? বাসা নওগাঁতে। হ্যাঁ, নওগাঁ? নওগাঁ কোথায়? পোরশাতে। হ্যাঁ, পোরশা কোথায়? মানে ও, তুমি দুনিয়ার যেই প্রান্তেই তোমার বাসা বলো না কেন, ওই বান্দা চেনে, ওই জায়গা আগে থেকেই চেনে। সো বলবে যে অমুক জায়গায় বাসা আর কি। তাহলে দেখো এখন কথা হচ্ছে তোমার কোন একটা স্থানের ক্ষেত্রে যখন বড় বুঝাবে, ধরো না আমি বললাম, তুমি বলে ভাই আপনার বাসা কোথায়? বললাম আমার বাসা রাজশাহীতে। তাহলে কি বলবো? আই লিভ, ভাই রাজশাহীর কোথায়? আমি বললাম অ্যাট মণি চত্বর ইন রাজশাহী। মানে স্থানের ক্ষেত্রে ছোট যে স্থানটা তার আগে অ্যাড দিবে এবং ওটা আগে ব্যবহার করবে, আর যেটা বড় সেটা ক্ষেত্রে ইন ব্যবহার করবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, যদি চতুর্দিকে বোঝায়, কি বোঝায়? চতুর্দিকে বোঝায়, তাহলে কি হবে? তাহলে হবে অ্যারাউন্ড। কি হবে? অ্যারাউন্ড। যেমন মনে করো আমি যে ঘরে ক্লাস নিচ্ছি, এই ঘরে চতুর্দিকে দেওয়াল আছে, তা আমি কি বলবো? দ্য ওয়াল ইজ অ্যারাউন্ড দ্য রুম। ঘরের চতুর্দিকে দেওয়াল আছে থাকে, তাহলে কি হবে? চতুর্দিকে থাকলে সবটুকু জুড়ে তোমার গার্লফ্রেন্ডই আছে, তাহলে কি বলবে? অ্যারাউন্ড মাই হার্ট ইউ লিভ। আমার হৃদয়ে শুধুমাত্র তুমি থাকো। এই যে তোমার হৃদয় জুড়ে চতুর্দিকে শুধুমাত্র এই আছে, তাহলে কি হবে? তখন হবে হচ্ছে অ্যারাউন্ড। তাহলে আমি আবার বলি, যদি কোনো কিছু উপরে টাচ করে থাকে তাহলে অন, উপরে টাচ করে নাই, স্থির হইলে অ্যাবাভ, চলমান হইলে ওভার, নিচে হইলে আন্ডার বিলো, সাইডে হইলে বিসাইড বাই, ভিতর দিক দিয়ে চলে গেলে ইনটু, থ্রু, অ্যাক্রস, চতুর্দিকে হইলে অ্যারাউন্ড, ভিতরে থাকলে ইন, ভিতরে যদি জায়গার ক্ষেত্রে বড় কিছু বুঝায় ইন, ছোট হইলে অ্যাট। বলো ক্লিয়ার? যদি সবকিছু এই পর্যন্ত ক্লিয়ার থাকে তাহলে ওকে বলো। যদি সবকিছু এই পর্যন্ত ক্লিয়ার থাকে তাহলে ওকে বলো। বলো এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার? ভাই নেটের প্রবলেম, এটা আমি জানি ভাই, আপনার মতো আর কেউ পড়ায় না, একেবারে বাজে। লাভ ইউ, লাভ ইউ ব্রো, লাভ ইউ। তুমি যে বুঝতে পারতেছো না আমি বাজে পড়াই, এটাই অনেক। বলো সবকিছু ক্লিয়ার? বলছে মিম, বলছে ক্লিয়ার না। এই মিম ভাঙা ডিম বলছে ক্লিয়ার না। কোনটা বলুন দেখো ভাই, আপনারে নেট প্রতিবন্ধীর মতো আচরণ হতে কে রে? বলো ক্লিয়ার? আচ্ছা বলছে ক্লিয়ার।
আরেকবার বলেন, তুমি ক্লাসটা রেকর্ডেড থাকবে, বনিয়ামিন পেজে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি পরে আবার করে নিবে ক্লাস। আচ্ছা, এবার প্রিপজিশনের লাস্ট একটা জিনিস শিখি, তারপরে মেইন জিনিসে যাব। একটা হচ্ছে উইথ, আর হচ্ছে উইথ আউট। কি? উইথ আর উইথ আউট। উইথ অর্থ হচ্ছে সাথে বা সঙ্গে। তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলতেছো যে আমি সারা জীবন তোমার সাথে সাথে থাকবো, তার মানে কি? আই এম অলওয়েজ উইথ ইউ। এই যে তোমার সাথে সারা জীবন থাকবো, তখন কি হবে? উইথ ইউ। এখন মনে করো 2 দিন পরে কোনো একটা ইস্যু নিয়ে ঝামেলা লাগছে, ঝগড়া হয়েছে, তারপরে যে যার মতো ব্রেকআপ হয়ে গেছে, তারপরে কি বলতেছো? যে আমি যেখানে যাই তোরে ছাড়া আমি ভালো আছি, আমি যেখানে থাকি না কেন তোরে ছাড়া আমি ভালো আছি। তাহলে কি বলবো? আই এম ভেরি হ্যাপি উইদাউট ইউ। তার মানে কি? আমি তোমাকে ছাড়া অনেক ভালো আছি। তাহলে কি হবে? উইথ আউট। কারোর সাথে থাকলে উইথ, আর ছাড়া থাকলে উইদাউট। সাথে থাকলে উইথ, আর সাথে ছাড়া, মানে যদি ছাড়া বোঝায় তাহলে হবে উইথ আউট। কিছুই বোঝে না আমার মতো কে কে? আমি আছি। কিছুই বুঝি না, যে তোরা কেন বুঝিস না? পড়ালেখা ফাজলামির কোনো বিষয় না, বুঝতে পারছো? পড়তেছি আনন্দের সাথে, কিন্তু পড়ালেখা ফাজলামির বিষয় না। তুমি যে মনে করো যে আজকে বলতেছো না ভাই আমি পড়তে পারতেছি না, আমার পড়া মাথার মধ্যে ঢুকতেছে না, আজকে থেকে 6 মাস বা 8 মাস পরে তোমার পরীক্ষা, 7 মাস পরে তোমার পরীক্ষা, তুমি 8 মাস আগে তোমার পড়া মাথায় ঢোকে না, এই জন্য ছেড়ে দিচ্ছ, দূর ভালো লাগে না, ক্লাস করবো না, দূর পড়বো না, মাথার মধ্যে ঢুকতেছে না, পাস, তুমি ছাড়ে দিলে কোনো ব্যাপার না। আজকে তুমি ছাড়ে দিতে পারবে, কারণ তোমার হাতে যথেষ্ট সময় আছে। পরীক্ষার আগের রাতে গিয়ে তোমার পুরো সিলেবাস বাকি, তোমার মাথার মধ্যে কোনো পড়া নাই, পড়তে বসলে তখন কি পড়ালেখা মাথার মধ্যে থাকবে? পরীক্ষা টেনশন, কিছু পড়া হয়নি, কি প্রশ্ন আসবে, হার্ড হবে নাকি সহজ হবে, A+ না হবে নাকি ফেল হবে, এই টেনশনগুলোর মধ্যে এই সেম পড়া তখন কি মাথার মধ্যে ঢুকবে? আর তখন কিন্তু তুমি পড়ালেখা ছাড়তে পারবে না। আজকে যেমন বলতেছো ভাই আমি ক্লাসটা করবো না, ধরে ভালো ক্লাস ভালো লাগে না, মাথার মধ্যে, হ্যাঁ, কিন্তু তখন পরীক্ষার আগের রাতে আর এটা বলতে পারবে না, তখন চোখে সর্ষে ফুল দেখবে। আর পড়া কম, আল্লাহ পাস করে দাও, আল্লাহ আল্লাহ এবারের মতো পার করে দাও, আল্লাহ জীবনও আল্লাহ, এই পরীক্ষা পাস করলে আল্লাহ, এরপর থেকে সিরিয়াস হয়ে যাবো, আল্লাহ পশ্চিম দিকে ঘুরে আল্লাহ আল্লাহ করবে, তাছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্যই যাদের পড়ালেখাতে সমস্যা, এখনই পড়ালেখা শুরু করে দাও। আগেই বললাম পড়ালেখা আনন্দের বিষয় না। পড়ালেখা যদি আনন্দের বিষয় হইতো, দুনিয়াতে কোনো স্টুডেন্ট শয়তানি করে পড়ালেখা বাদ দিত না, সবাই পড়ালেখা করতে হবে। পড়ালেখা যদি মজার বিষয় হইতো, তুমি অনেক কাজে মজা পাও, যেমন খেলাধুলা করতে, আড্ডা দিতে, ঘুরতে, এগুলো তো মজা লাগে। পড়ালেখা এরকম মজার বিষয় না। তারপরে পড়ালেখা করতে হবে, কেন? কারণ পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে, বাধ্যতামূলক, এটা ফরজ। পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষাটা ভালো রেজাল্ট করার জন্য পড়তে হবে। অতএব এগুলো বড় লোকদের মতো আলসামি কথা বাদ দাও, পড়ালেখা ভালো লাগে না, পড়ালেখা করবো না, ক্লাস বুঝি না, থাপড়াই গাল লেগে দেবে একেবারে। পড়ালেখা করতে আসছো, সিরিয়াসলি পড়ালেখা করে, এটা ফাজলামি জায়গা না। আচ্ছা, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা যে প্রিপজিশন পড়তেছি, এই প্রিপজিশনটা পরীক্ষাতে থাকবে প্যাসেজ আকারে। কি থাকবে বলতো? এই প্রিপজিশনটা থাকবে প্যাসেজ আকারে। এখন প্যাসেজের মধ্যে যদি 10টা গ্যাপ থাকে, কি বললাম? যদি 10টা গ্যাপ থাকে, তাহলে এই 10টা গ্যাপের মধ্যে 1 থেকে 2টা থাকবে আমরা যে নিয়মগুলো পড়লাম এতক্ষণ, এগুলো থাকবে। আর 8 থেকে 9টাই প্রশ্ন থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। কি থেকে বলতো? 8 থেকে 9টাই থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। আবার বলতে দেখো, আমরা এতক্ষণ যে নিয়মগুলো পড়লাম প্রিপজিশনের, এই নিয়মগুলো হচ্ছে সাধারণ নিয়ম, এগুলো থেকে প্রশ্ন থাকেই না, মানে বলতে গেলে থাকলেও 1 থেকে 2টা থাকতে পারে। আর মেইন থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। এবার আবার মনে মনে গালি দিবে, বলবো ভাই তাহলে এতক্ষণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়াননি কেন? কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমাকে পড়তে হবে, ওইটা আমি পড়াবো না। আমি তোমাকে টেকনিক শিখাই দিচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কীভাবে পড়লে মনে থাকে। কারণ অধিকাংশ স্টুডেন্ট আছে কি, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়ে কিন্তু মনে থাকে না। আজকে পড়ছে, আজকে মনে আছে, আগামীকালকে যখন পড়তে বলবে দেখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর একটাও মনে নাই, সব নতুন নতুন লাগবে। ঠিক গজনী মুভির আমির খানের মতো, শর্ট টাইম মেমোরি লস। আগের দিন পড়বে সব মনে আছে, পরের দিন দেখবে কিছুই মনে নাই। এই জন্যই তোমাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কীভাবে মনে করা যায়, কীভাবে মনে থাকবে, সেটা তোমাকে আমি এখন টেকনিকটা শিখাই দিচ্ছি, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা কীভাবে মনে রাখবে? দেখো, প্রিপজিশন সাধারণত আমাদের পরীক্ষাতে প্যাসেজ আকারে থাকবে। তো ধরো আমরা যদি বলি এরকম, আমি যদি 1-2টা প্রিপজিশন বলি, বইয়ে এভাবে দেওয়া থাকে, ডিপেন্ড অন মানে কারোর উপরে নির্ভরশীল। যদি থাকে এরকম রেসপন্সিবল টু
অর্থ হচ্ছে এইটা, মানে এগুলো হচ্ছে বাংলা অর্থ, প্রিপজিশনের বাংলা অর্থ। এরপরে মনে করো যে তুমি আরো যা যা আছে তুমি বলতে পারো যে অ্যাক্সেস টু, এই রেসপন্সিবল উপরে ফরও হয় টুও হয়। এখন কথা হচ্ছে তুমি মনে করো সারা জীবন এরকম করে পড়ে আসো যে ডিপেন্ড অন মানে অমুক, রেসপন্সিবল টু টু মানে অমুক, সারা জীবন এভাবে পড়ে আসো। কিন্তু তুমি আজকে যদি পড়ো আগামীকালকে তুমি কি করবে, তুমি ভুলে যাবে। তোমাকে কি করতে হবে, কিভাবে পড়তে হবে দেখো। আমাদের বাংলা অর্থ কিন্তু লাগতেছে না, তুমি এখন তুমি যে ভোকাবুলারিটা পড়বে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনে সেটাও কাজে লাগবে, কারণ এখনও প্রিপজিশন ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশনে গিয়েও কিন্তু ইম্পর্টেন্ট। এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন হোক বা এইচএসসি বা চাকরির পরীক্ষা, কোনো জায়গাতেই কোনো দিনও এটা প্রশ্ন আসবে না যে ডিপেন্ড অন এর বাংলা কি, রেসপন্সিবল টু বা ফর এর বাংলা কি, অ্যাক্সেস টু এর বাংলা কি। তার মানে বাংলা অর্থ তোমার জানার দরকার নাই। এই বাংলা অর্থ আগেই ব আকার দ বাদ, এটা কি বাদ। এখন সেকেন্ড সমস্যা, বলতে পারো যে ভাই বাংলা যদি নাই পড়ি আমি, তাহলে আমি বুঝবো কিভাবে যে কোথায় কোন প্রিপজিশন হবে। আমরা সব কিছু কীভাবে বুঝি, বাংলা দিয়ে। তাহলে আমি যদি বাংলাটাই বাদ দিয়ে দিই তাহলে ইংরেজিটা বুঝবো কীভাবে ভাই, তাই না? এমন কথা হচ্ছে তুমি যদি ভাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইতে চাও, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম বা দেখা যাচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তাহলে তুমি কি করবে, বাংলা অর্থ সহ পড়ো, তোমার অনেক কারেন্ট। আর তুমি যদি মনে করো ভাই কোনো রকমের পাস করাই দেন, আমি ভাই হইলেই হবে, আমি অ্যান্সার করতে পারলেই হবে, তাহলে বলবো বাংলা অর্থ বাদ দাও। ইংরেজিটা কীভাবে পড়বে দেখো, সহজ জিনিস ভালো করে বোঝো। এই যে ধরো যে আমাদের যেই বন্ধু বান্ধব আছে এদের মধ্যে অনেকে হাফেজ আছে না, আমার আছে বন্ধু বান্ধব অনেকে হাফেজ আছে, বা তোমাদের বাড়ির আশেপাশে যারা মসজিদে মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় হেফজো করে আর কি, হাফেজ যারা, এই হাফেজরা কিন্তু 30 পারা কোরআন মুখস্থ করে। কোরআন শরীফ এরকম মোটা একটা বই, ওইটার প্রত্যেকটা জবর জের পেশ কোনটা কোন জায়গায় আছে, কোন সূরার কত নাম্বার আয়াত, সব কিছু তাদের কিন্তু মুখস্থ। কিন্তু ধরো তুমি একজন হাফেজকে যে শুধুমাত্র হাফেজ, তাকে জিজ্ঞেস করো যে অমুক সূরার অমুক আয়াতটার বাংলা তর্জমা করে দিতে, মানে বাংলা অর্থ সহ তোমাকে ব্যাখ্যা করে দিতে, তাহলে কিন্তু সে পারবে না। এরকম একটা মোটা বই, ওখানে এতগুলো আয়াত আছে, এতগুলো শব্দ আছে, সবগুলো হুবহু মুখস্থ, কিন্তু একটারও বাংলা অর্থ জানে না। ও মুখস্থ করছে কিভাবে দেখবে, যারা হেফজ করে এরা কিন্তু প্রত্যেক দিন ওই জিনিসটা পড়তে থাকে, একটা সূরার একটা আয়াত প্রত্যেক দিন পড়তে থাকে। আমি যে আরো সহজভাবে বুঝাই, তোমার বাপের নাম, তোমার বাপের নাম তোমাকে যদি এখন জিজ্ঞেস করি, তুমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই সেকেন্ডের মধ্যে তুমি বলে দিতে পারবে, 1 সেকেন্ডও লাগবে না, 1 ন্যানো সেকেন্ড টাইম লাগবে, বলে দেবে আমার বাপের নাম অমুক। কিন্তু ধরো তুমি 1 মাস আগে তোমার একটা বাপের বন্ধুর সাথে দেখা হয়েছে, হয় না, রাস্তাঘাটে এরকম তোমার বাপ গিয়ে দেখা বলে এটা তোর আঙ্কেল, ওই যে অমুক জায়গায় আছে না অমুকের অমুক, ওই আঙ্কেল এটা। ওই ধরো 1 মাস আগে তোমার ওই আঙ্কেলের সাথে দেখা হয়েছে, 1 মাস পরে যদি ওই আঙ্কেলকে আবার দেখো, তুমি আঙ্কেলের নাম বলতে পারবে? কখনো সম্ভব না। কারণ হচ্ছে তুমি জীবনে একবার দেখছো ওই আঙ্কেলকে, একবার নাম শুনছো, ওর নামটা মনে পড়বে না। কিন্তু তোমার বাপের নাম জন্মের পথে খাতা কলমে লিখতে আসো, মানুষকে বলতে আসো তোর বাপের নাম কি, অমুক, তো দেখো ওটা তোমার মুখস্থ হয়ে গেছে। জন্মের আগে তো জানতে না, ছোটো থাকতে তো জানতে না, ধীরে ধীরে বড় হয়েছো, জানতে শিখছো, তখন তুমি বুঝতে শিখছো যে আমার বাপের নাম অমুক। তাহলে কি হচ্ছে, একদিনে তুমি তোমার বাপের নাম শিখোনি, এই যে বারবার প্র্যাকটিস করার কারণে, বারবার পড়ার কারণে তুমি এই যে তোমার বাপের নাম শিখছো। তো আমাদের এই প্রিপজিশনটা, এই যে আমাদের প্রিপজিশনটা, এইটা আমাদেরকে কিভাবে শিখতে হবে, ঠিক এইভাবে। আমরা, তুমি যে গ্রামার বই থেকে ফলো করো না কেন, তুমি যে গ্রামার বইটাই ফলো করো না কেন, তুমি হচ্ছে খাতা কলমে নিজে নিজে আমার ভোকাবুলারি বই যেরকম আছে এরকম করে তুমি করে নিবে। এই যে এগুলো হচ্ছে 2 এর ঘর, এটা কিসের ঘর, 2 এর ঘর। বাংলা অর্থ পড়ার দরকার নেই, বাংলা অর্থ দিয়ে রাখছি বোঝার জন্য। দেখো কি হয়, এই শব্দগুলোর পরে 2 হয়, কি হয়, এই শব্দগুলোর পরে 2 হয়। অ্যাভারেন্ট টু, অ্যাভারেন্ট টু, অ্যাক্সিড টু, অ্যাক্সিড টু, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু, অ্যাক্সেসেবল টু, অ্যাক্লিমেটাইজ টু, অ্যাকোমোডেট টু, অ্যাকর্ড টু, অ্যাকর্ডিং টু, অ্যাকাউন্টেবল টু, অ্যাকিওর টু, অ্যাকস্টম টু, অ্যাডাপ্টেড টু, অ্যাড টু, অ্যাডিক্টেড টু, অ্যাডিকুয়েট টু, অ্যাডিয়ার টু। এই যে শব্দগুলোর পরে 2 হয়, তো এগুলোর পরে যে 2 হয়, তুমি এগুলোর পরে শুধু 2 পড়বে, বাংলা অর্থ পড়ার দরকার নাই। অনেক সময় হয় কি, একটা প্রিপজিশনের 2-3টা করে প্রিপজিশন থাকে, মানে একটা ওয়ার্ডেরই 2-3টা করে প্রিপজিশন থাকে। যেমন মনে করো এই যে কনস্পাইন, কনস্পাইনের পরে 2 হয় কখন, যখন কোনো কিছু করা হয়, কি হয়, যখন কোনো কিছু করা হয়। এরপরে মনে হয় কন্ট্রারি, কন্ট্রারি মানে কি, বিপরীত, যখন কারোর বিপরীত থাকবে তখন এর সাথে 2 হবে, এরকম। তো এটা পাশে পাশে লিখে রাখছি। যেমন মনে করো যে এখানে আমি দিয়ে রাখছি, ধরো অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট অন সেলফ হয়, অ্যাকোমোডেট কি, কারোর সাথে যদি খাপ খায় চলো তাহলে 2 হবে, অথবা অন্য কিছু হবে, এরকম। তো তুমি যখন পড়বে তখন পড়ে ফেলবে এভাবে।
তাহলে দেখো আমরা কি করতেছি, আমরা বাংলা অর্থ পড়বো না, আমরা শুধুমাত্র ইংরেজি পড়বো। ধরে নাও আজকে তোমাকে হোমওয়ার্ক দিলাম যে এখানে যে 30টা প্রিপোজিশন আছে, এই 30টা প্রিপোজিশন তোমাকে পড়তে হবে প্রত্যেকদিন 30টা করে। এখন প্রথম দিন তুমি কি পড়বে, এভাবে পড়বে অ্যাভারেন্ট টু অ্যাভারেন্ট টু অ্যাভারেন্ট টু অ্যাভারেন্ট টু অ্যাক্সিট টু অ্যাক্সিট টু অ্যাক্সিট টু অ্যাক্সিট টু অ্যাক্সিস টু অ্যাক্সিস টু অ্যাক্সিস টু অ্যাক্সিস টু। তুমি ধরো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 20 মিনিট পড়বে, আর রাতে ঘুমানোর আগে আগে ভরা পেটে 20 মিনিট পড়বে। তাহলে কি হচ্ছে, 20 মিনিট 40 মিনিট দিয়ে প্রত্যেকদিন টাইম দাও, টানা 1 মাস যদি সময় দাও, প্রিপোজিশন তোমার লাইফ টাইম তোমার একেবারে কমপ্লিট হবে। লাইফ টাইম মানে তোমার একেবারে মৃত্যুর আগে পর্যন্ত আর কখনো প্রিপোজিশন পড়া লাগবে না, একেবারে কমপ্লিট হবে। কারণ প্রিপোজিশন তোমার ইন্টারমিডিয়েটে যা, অ্যাডমিশনেও তা, চাকরির ক্ষেত্রেও যা, তোমার অনার্স লেভেলে যদি কোনো কম্পালসারি ইংলিশ থাকে সেখানেও তা, এই প্রিপোজিশন সব জায়গাতেই সেম। তাহলে আমরা বাংলা অর্থ বাদ দিব, এটা নিয়মিত পড়বো। এবার আসি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপটা হচ্ছে ধরে নাও ডে ওয়ান প্রথম দিন তুমি পড়লে 30টা, তোমার মনে করো 30টা যে আছে ওয়ার্ড, এই 30টা ওয়ার্ড 20 মিনিট পড়লে, 20 মিনিট যদি পড়ো এক একটা শব্দ কম করে হইলেও 50 বার পড়তে পারবে, বিষয় হয় না। ধরো তুমি বললে যে অ্যাক্সেস টু, শুরুতেই যেটা ছিল কি অ্যাক্সেস টু, এটা তুমি মনে করো 50 বার পড়লে প্রথম দিন, কয়বার 50 বার, রাতে ধরো সকালে 25 বার, রাতে 25 বার, অ্যাক্সেস টু অ্যাক্সেস টু অ্যাক্সেস টু অ্যাক্সেস টু অ্যাক্সেস টু অ্যাক্সেস টু 50 বার পড়লে। এবার তুমি যখন ডে 2-তে যাচ্ছ, কবে যাচ্ছ, ডে 2-তে যাওয়ার পরে তুমি আগের দিন যে 30টা পড়ছো এই 30টা অবশ্যই রিভিশন দিবে। আমাদের মধ্যে ছেলেপেলে পড়ালেখা রিভিশন দেয় না, দেখা যাচ্ছে কোনোদিন বিয়ে খাইতে গেছে, কোনোদিন ঘুরতে গেছে, কোনো কিছু করতে গেছে, দিয়ে দেখা যাচ্ছে আর নতুন করে পড়া হয় না, আর পড়তেই বসে না। ঠিক আছে আজকে সকালে যদি মিস গেল রাতে পড়তে বলবে, এরকম গেল, তো তুমি কি করবে, পোস্ট করে দেন, সাতবি ভাইকে পোস্ট করতে পারেন, টার্গেট 90+ করছে। আচ্ছা তাহলে দেখো রিভিশন, এখন মনে করো তুমি কি করবে, প্রথম দিন যেটা পড়লে বা দ্বিতীয় দিন যেটা পড়লে, তুমি নতুন করে কোনো শব্দ পড়তে পারো বা না পারো, আগের দিন এটা অবশ্যই রিভিশন দিবে। তুমি যদি মুখস্থ পড়াগুলো রিভিশন না দাও তাহলে কি বললাম, শর্ট টাইম মেমোরি লসের মতো হবে, তোমার কোনো কিছু মনে থাকবে না। রিভিশন দিলে তো পরের দিন তুমি রিভিশন দিলে কয়বার, আরো 2 বার, তাহলে কি হচ্ছে 30 আর 2 কতবার হইলো, 50, 50 আর 2 কত হইলো 52। এইভাবে টানা 30 দিন, কতদিন, টানা 30 দিনে তুমি সবগুলো পড়লে, 30 দুগুণে 60 আর এদিকে ছিল 50, তার মানে 110 বার। এখন লাইভ ডেমো নিবে তুমি, লাইভ ডেমো। তুমি এর আগে কখনো জানতে না যে ভাই অ্যাক্সেসের পরে 2 হয়, কি হয়, তুমি এর আগে কখনোই জানতে না যে অ্যাক্সেসের পরে 2 হয়। এবার তুমি মুখস্থ করো এখানে ক্লাসে বসে, 110 বার তুমি অ্যাক্সেস 2 পড়ো, 110 বার, access to 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 তুমি 10 বার 110 বার পড়ো। পড়ার পরে আমি একটা বাক্য লিখলাম, আমি এখানে একটা বাক্য লিখলাম যে বাক্যের মধ্যে অ্যাক্সেস আছে আর তারপরে গ্যাপ আছে। যখনই তুমি পড়বে যে অ্যাক্সেস, তখন তোমার মাথার মধ্যে চলে আসবে যে অ্যাক্সেসের পরে 2 হয়। বুঝতে পারছো, জিনিসটা এইভাবে কাজ করে। তুমি যদি রিভিশন দাও ঠিকভাবে, প্রপার ওয়েতে যদি আগাইতে পারো, 1 মাসের মধ্যে তোমার প্রিপোজিশন শেষ হয়ে যাবে এবং দেখা যাচ্ছে তুমি 1 মাস পড়ার ফলে সারা জীবন পার করতে পারবে। প্রিপোজিশনে পরীক্ষাতে 7-এ 7 পাবে, 5-এ 5 পাবে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে 100% কম পাবে এখান থেকে। যারা বইয়ের পিডিএফ যাচ্ছ, ভাই বইয়ের পিডিএফ আমি কাউকে দেই না, ওটা পেইড ব্যাচের স্টুডেন্ট না। যারা শুধুমাত্র ইংলিশ A+ 3.0 কোর্সে ভর্তি আছে, ইংলিশ A+ 3.0 কোর্সে ভর্তি আছে, তাদেরকে আমি ভাই ওই আমাদের যেই পিডিএফটা আছে ওইটা কাট করে আমি ডে অনুযায়ী দেই প্রত্যেক দিন, যে আজকের পড়া এটা, কালকের পড়া এটা, পরশুর পড়া এটা। ইংলিশ A+ 3 কোর্সে ভর্তি বন্ধ হয়ে গেছে, সেটাতে ভর্তি হইতে পারবে না। তারপরে যদি কারো ইংরেজিতে একেবারে সমস্যা থাকে, যে টেস্ট পরীক্ষা পাস করাই লাগবে বা কোনো রকম পাস করাই দেয়, তারা পেজে নক দিবে, বনি আমিন পেজে। পেজের নাম কি, মোহাম্মদ বনি আমিন, এটা হচ্ছে আমার পেজের নাম। পেজে মেসেজ দিবে, দিয়ে বলবে আপনার ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই, ডিটেলস পেয়ে যাবে, 790 টাকা ভর্তি হয়ে যাবে। ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ভোকাবুলারি, রিটেন, টেক্সট বুক বা দেখা যাচ্ছে যে কোশ্চিন ব্যাংক সহ যা যা আছে সবই একটা কোর্সের মধ্যে পাবে। আমাদের আইসিটি কোর্স চলতেছে, আইসিটি কোর্সের ফি 490 টাকা ডিসকাউন্টে। আমাদের মানবিক বিভাগে বাংলাদেশে কোথাও পাবে না, বাংলাদেশে একমাত্র আমরাই মানবিক বিভাগে সবগুলো সাবজেক্ট পড়াই, সেটাও মাত্র 1490 টাকায়। তো আমাদের কোর্সগুলোতে যারা ভর্তি হতে চাও, বনি আমিন পেজে মেসেজ দাও এখনই, এই পেজে বলো ভাই আপনার ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই, আপনাদের আইসিটি কোর্সে ভর্তি হতে চাই, আপনাদের মানবিক বিভাগে যে গ্রুপ সাবজেক্ট সেগুলোতে ভর্তি হতে চাই, সব এখানে পাবে। এটা কি প্রিপোজিশনের ক্লাস? জি।
3 পজিশনের ক্লাস। আচ্ছা, সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা ক্লাসে শুরু থেকে ছিলে তোমাদেরকে বলবো যে আগামীকালকে তোমরা টি শার্টের রেজাল্ট পাবে। এই জন্যই তোমরা যারা যারা আমাদের এই ক্লাসে উপস্থিত আসো সবাই ক্লাসের পরে 2 মিনিট টাইম নিয়ে ক্লাসটা উড়াধুরা শেয়ার করবে। 2 মিনিট টাইম নিয়ে কি উড়াধুরা শেয়ার করবে। ক্লাস শেষ বেকার বসে না থাকে 2 মিনিট তোমার নিজের টাইম লাইনে মেসেঞ্জারে যে গ্রুপগুলোতে তুমি অ্যাড আসো ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কলেজের যে গ্রুপ বা ফেসবুক বিভিন্ন যে এডুকেশনাল গ্রুপগুলো তোমাদের এইচএসসি 24, 25, 26 বা বিভিন্ন গ্রুপ আছে না, এডুকেশনাল গ্রুপগুলোতে পোস্ট করবে, শেয়ার করবে। তাহলে হবে কি, যারা সর্বোচ্চ শেয়ার করবে এরকম টোটাল 35 জনকে আমরা টি শার্ট দেবো। কি 35 জনকে আমরা টি শার্ট দিব। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো যাতে আমি নিয়মিত সুস্থ থেকে তোমাদের ক্লাস নিতে পারি। আমাদের আজকে ফ্রি ক্লাসের রুটিনের যে ক্লাস শেষ হলো, নতুন রুটিন হয়তো বা আগামীকাল বা আগামী পরশু দিন পাবে। তো সবার সাথে আবার দেখা হবে নতুন করে নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।